হ্যালো এভরিওয়ান। আমরা লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম ব্লাড অ্যান্ড সার্কুলেশন যে চ্যাপ্টার, সেই সার্কুলেশন চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা প্লাজমা পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম ব্লাডের দুটো কম্পোনেন্ট থেকে থাকে, একটা মেনলি হচ্ছে ব্লাড প্লাজমা আর সেকেন্ডটা হচ্ছে ব্লাড সেলস। তো ব্লাড প্লাজমা যেটা ছিল সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমাদের ডিসকাশন হচ্ছে ব্লাড সেলস। আমরা বলেছিলাম যে ব্লাড সেলসকে এনসিআরটি নাম দিয়েছে কি ফর্মড এলিমেন্টস, তাই না? তো এই ফর্মড এলিমেন্টস কি কি আছে সেক্ষেত্রে আমরা দেখব তিনটে ফর্মড এলিমেন্টস কমনলি আমরা পড়ে থাকি। একটা হচ্ছে এরিথ্রোসাইট বা আরবিসি যাকে বলা হয় আরেক নাম, দ্বিতীয় হচ্ছে লিউকোসাইট যেটাকে আরেকটা নামে আমরা বলতে পারি ডাব্লিউবিসি, আর তিন নাম্বার হচ্ছে কি প্লেটলেট। তো এই তিনটেকে আমরা একসঙ্গে কি বলে থাকি না, এটাকে বলা হয় ফর্মড এলিমেন্টস। কেন? বিকজ যে এরা হচ্ছে কি কোনো সেল, ইনিশিয়ালি এদেরকে কিন্তু আমরা কোনো সেল বলে জানতাম না, যেহেতু আরবিসির মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, তো এটাকে আমরা সেল বলতে পারতাম না। তো সেক্ষেত্রে ওই জন্য এদেরকে নাম দেওয়া হচ্ছে ফর্মড এলিমেন্টস। এছাড়াও আমরা যদি দেখি প্লেটলেট কি হচ্ছে সেল মেগাক্যারিওসাইট, তারই কি হচ্ছে খণ্ড বিশেষ, তাই না? তো সেই জন্য কি হচ্ছে এদেরকে আমরা সেল বলতে পারতাম না বলে এদেরকে নাম দেওয়া হয়েছিল ফর্মড এলিমেন্টস। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি এই ফর্মড এলিমেন্টস কতটুকু পোর্শন ব্লাডের কতটুকু অ্যামাউন্টকে কনস্টিটিউট করে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যে না না 45% অফ দ্য ব্লাড হচ্ছে কি ফর্মড এলিমেন্টস। আমরা এটা আগের লেকচারেও দেখেছি। তো এবার আমাদের মেন ডিসকাশন হচ্ছে আরবিসি কে নিয়ে। আরবিসি বা এরিথ্রোসাইট যাকে বলা হয়, এর যদি আমরা ডেভেলপমেন্টকে দেখি, তাহলে সেটাকে বলা হয় এরিথ্রোপয়েসিস। তাহলে আমরা বলতে পারি না অরিজিন বা প্রসেস অফ ফরমেশন অফ আরবিসি, যেটাকে আমরা বলতে পারি এরিথ্রোপয়েসিস। কি বলা হয় এটাকে? এরিথ্রোপয়েসিস। আর এই এরিথ্রোপয়েসিসের জন্য মেইনলি রেসপন্সিবল যে হরমোন, সেই হরমোনকে আমরা বলে থাকি কি এরিথ্রোপয়েটিন। ওকে, এরিথ্রোপয়েটিন যেটা কি হচ্ছে আমাদের কিডনি থেকে সিক্রেশন হয়ে থাকে। তো সেই এরিথ্রোপয়েটিন হরমোনের প্রভাবে না, আর কোথায় এটা তৈরি হয়ে থাকে না, এটা তৈরি হয়ে থাকে রেড বোন ম্যারোর মধ্যে। কোথায় এটা? রেড বোন ম্যারো। তাহলে রেড বোন ম্যারোর মধ্যে আরবিসি প্রোডাকশন হচ্ছে, যেটাকে আমরা এরিথ্রোপয়েসিস বলছি। তো এই যে আরবিসি আছে সেটা হচ্ছে ব্লাড সেল হিসেবে মোস্ট অ্যাবান্ডেন্ট, সব থেকে বেশি পরিমাণে যে সেল ব্লাডের মধ্যে পাওয়া যায় সেটা হচ্ছে আরবিসি। সেক্ষেত্রে অ্যামাউন্ট কত হয়ে থাকে? যদি আমরা একটা হেলদি অ্যাডাল্ট পার্সনের কথা বলি, তাহলে তার ক্ষেত্রে অন অ্যান এভারেজ এই নাম্বার হয়ে থাকে 5 থেকে 5.5 মিলিয়নস অফ আরবিসিস পার মিলিমিটার কিউব অফ ব্লাড। তাহলে এই ইউনিটটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, পার মিলিমিটার কিউব অফ ব্লাড। কারণ পুরো ব্লাডের মধ্যে কিন্তু 5 থেকে 5.5 থাকে না, 1 মিলিমিটার কিউব, 1 ঘন মিলিমিটারের মধ্যে কি হচ্ছে এটা প্রেজেন্ট থাকে। ওকে, চলে আসি এবার নেক্সট। কি হচ্ছে এই আরবিসি নাম্বার যেটা আছে সেটা কি মেল ফিমেল দুজনের ক্ষেত্রে সেম থাকে? না, এটা কিন্তু অ্যাডাল্ট ম্যানের কথা বলা হয়েছে। তাহলে অ্যাডাল্ট ওমেনের ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রেও সেই সেম ভ্যারিয়েশন যেটা আমরা ব্লাডের ক্ষেত্রে দেখেছিলাম। কি হচ্ছে ওমেনের ক্ষেত্রে আমরা যদি বলি, তো সেটার অ্যামাউন্ট এসে দাঁড়ায় 4.5 থেকে 5 মিলিয়ন। ওকে, আচ্ছা, এবার আমরা আসি যে আরবিসি কোথা থেকে কোথায় ফরমেশন হয়, যেটা আমি অলরেডি বলে দিয়েছি। কোথায় ফরমেশন হচ্ছে না, ফর্মড ইন রেড বোন ম্যারো ইন দ্য অ্যাডাল্টের ক্ষেত্রে রেড বোন ম্যারো থেকে তৈরি হয়। আচ্ছা, এই যে আরবিসি দেখতে কেমন হয়, আমরা যদি আরবিসি শেপ সম্পর্কে ডিসকাস করি, তো এটা আমরা কোথায় পড়েছি? আমরা পড়েছি সেল চ্যাপ্টারের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা কি পড়েছি? রাউন্ড অ্যান্ড বাইকনকেভ, তাই না? কিরকম পড়েছিলাম আমরা? রাউন্ড অ্যান্ড বাইকনকেভ। এবং এর সাইজের গল্প যদি আমরা বলি, তাহলে সাইজের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি না, এর যে ডায়ামিটার হয়ে থাকে না, সেই ডায়ামিটার কতটুকু হয়? এর ডায়ামিটার হয়ে থাকে 7.0 মাইক্রোমিটার, তাই না? ওকে, তো চলে এসো এবার আমরা দেখি যে আরবিসির মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে না, ডিভয়েড অফ নিউক্লিয়াস। শুধু কি হিউম্যান আরবিসিতেই? না, শুধু হিউম্যান আরবিসিতে না, বলা হচ্ছে মোস্ট অফ দ্য ম্যামাল যারা আছে তাদের সবার ক্ষেত্রে এর শেপ যেটা হয় সেটা বাইকনকেভ হয়, এবং এটা কি হচ্ছে ডিভয়েড অফ নিউক্লিয়াস হয়ে থাকে। কিন্তু আমরা জানি ক্যামেল একটা কি ম্যামাল, যার ক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি আরবিসি তে নিউক্লিয়াস প্রেজেন্ট আছে। ওকে, আচ্ছা, নেক্সট কি বলেছে এর কালার কেমন হয়? এটা কি হচ্ছে রেড কালার্ড হয়, ওই জন্য তো নাম দেওয়া হচ্ছে রেড ব্লাড সেল, তাই না? কেন এটা রেড কালার্ড হয়? বিকজ এর মধ্যে একটা পিগমেন্ট থাকে যেটাকে বলা হয়
আয়রন কন্টেইনিং কমপ্লেক্স প্রোটিন যার নাম হচ্ছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন যেটা আয়রন কন্টেইন করা একটা কমপ্লেক্স প্রোটিন, যেটা রেড কালারের হয়ে থাকে। তো যার কারণে কি হচ্ছে, এই আরবিসির কালারও কিন্তু রেড হয়ে থাকে। ওকে, আচ্ছা, এখন একটা হেলদি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এর অ্যামাউন্টটা কত হয়, কিসের অ্যামাউন্ট, হিমোগ্লোবিনের অ্যামাউন্ট। তো আমরা যদি দেখি সেক্ষেত্রে এনসিআরটি বলছে 12 to 16 grams অফ হিমোগ্লোবিন ইন 100 ml অফ ব্লাড বা 1 ডেসিলিটার অফ ব্লাড। তাহলে 12 to 16 grams পার ডেসিলিটার আর হিমোগ্লোবিনের অ্যামাউন্ট আমরা দেখতে পাবো। ওকে, আচ্ছা, নেক্সট আমরা আসি না, এই যে মলিকিউল যেটা আমাদের কি হচ্ছে হিমোগ্লোবিন, এর সিগনিফিকেন্ট রোল কোথায় আছে। এর সিগনিফিকেন্ট রোল হচ্ছে কি না ট্রান্সপোর্ট অফ রেসপিরেটরি গ্যাসেস, অর্থাৎ কি হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডকে আমরা জেনে থাকি কি রেসপিরেটরি গ্যাস হিসেবে। আর সেই রেসপিরেটরি গ্যাস কন্ডাকশনের ক্ষেত্রে বা ট্রান্সপোর্টের ক্ষেত্রে আরবিসি কিন্তু একটা মেজর রোল প্লে করে থাকে। ওকে, যেটা আমরা কি হচ্ছে ব্রিদিং এন্ড গ্যাস এক্সচেঞ্জ চ্যাপ্টারে আমরা পড়ে থাকি, তাই না। ওকে, নেক্সট হচ্ছে আরবিসির অ্যাভারেজ লাইফ স্প্যান কত হয়ে থাকে। এর অ্যাভারেজ লাইফ স্প্যানের কথা যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে 120 days। এখন কোশ্চেন হচ্ছে 120 days পরে এদের ফেট কি হবে। এদের যদি ফেটের কথা আমরা বলি তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ডেস্ট্রয়েড ইন দ্য স্প্লিন, স্প্লিনের মধ্যে কি এটা ডেস্ট্রয় হয়ে যায়, যে কারণে এই স্প্লিনকে কিন্তু আমরা গ্রেভিয়ার্ড অফ আরবিসিও বলে থাকি। তাহলে আরবিসি সম্পর্কে এইটুকু ডাটা আমাদের কম বেশি জানা থাকতে হবে। ওকে, তবে আমরা কি হচ্ছে নিটে কোশ্চেনের অ্যান্সার আমরা সলভ করতে পারবো। নেক্সট আমরা আসি না লিউকোসাইট সম্পর্কে জানবো। লিউকোসাইটের আরেকটা নাম আমরা কি বলেছি, ডাব্লিউবিসি, তাই না। তো এই যে লিউকোসাইট ফরমেশনের যে প্রসেস না, সেটাকে আমরা কি বলে থাকি লিউকোপয়েসিস। এখন কথা হচ্ছে এই লিউকোপয়েসিস কোথায় কমপ্লিট হয়ে থাকে, এটাও কিন্তু সেই রেড বোন ম্যারোতেই কমপ্লিট হয়ে থাকে। এটার জন্য আবার কিন্তু কেউ ইয়েলো বোন ম্যারো ভাবার দরকার নেই। রেড বোন ম্যারোতেই আমরা কি করছি সমস্ত ব্লাড সেল তৈরি করব। আর সেটা তৈরি হওয়ার যে প্রসেস গুলো আছে সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট নাম হয়ে থাকে। এরিথ্রোসাইট তৈরির যে প্রসেস সেটাকে বলছি এরিথ্রোপয়েসিস। ঠিক একই রকম ভাবে লিউকোসাইট তৈরির যে প্রসেস সেটাকে বলা হয় লিউকোপয়েসিস। ওকে, আচ্ছা, এই যে লিউকোসাইট যারা আছে তাদেরকে আমরা আরেকটা নাম বলছি হোয়াইট ব্লাড সেল, বিকজ এদের মধ্যে কিন্তু কোনো কালার আমরা দেখতে পাবো না, অর্থাৎ এরা কালারলেস হয়। আর কালারলেস কেন হয়, ডিউ টু ল্যাক অফ হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন নেই, তাই হিমোগ্লোবিন থাকার জন্যই আরবিসি রেড কালারের হয়েছিল, তো এটা হিমোগ্লোবিন নেই। সেকেন্ড ডিফারেন্স কি আছে, আমরা কিন্তু আরবিসির ক্ষেত্রে বলেছিলাম ডিভয়েড অফ নিউক্লিয়াস, তাই না, বাট ডাব্লিউবিসি কিন্তু নিউক্লিয়েটেড হয়ে থাকে। আচ্ছা, এর অ্যামাউন্ট খুবই কম কম হয়ে থাকে, আরবিসির তুলনায় ভেরি নেগলিজিবল, যেখানে কি হচ্ছে এর অ্যাভারেজ নাম্বার বা কাউন্টিং হয়ে থাকে 6 to 8,000 পার মিলিমিটার কিউব অফ ব্লাড। মানে কি 1 মিলিমিটার কিউবের মধ্যে 6 থেকে 8 হাজার মাত্র আমরা ডাব্লিউবিসি দেখতে পাবো। এই যে ডাব্লিউবিসি আছে সেটা কি হচ্ছে জেনারেলি শর্ট লিভড, আমরা ওখানে পড়েছিলাম 120 days ওরা কি হচ্ছে লাইফ স্প্যান দেখায় অ্যাভারেজ, কিন্তু এটা ভেরি শর্ট লিভড হয়ে থাকে, কিছুদিন মাত্র। আচ্ছা, নেক্সট হচ্ছে টু মেইন ক্যাটাগরিতে আমরা ডিভাইড করতে পারি ডাব্লিউবিসি কে। সেগুলো কি কি, একটা হচ্ছে গ্রানুলোসাইট আর একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। এই গ্রানুলোসাইটের মধ্যে কারা কারা পড়ে, আমরা জেনারেলি গ্রানুলোসাইটের মধ্যে তিনটে ফিলকে দেখতে পাই। কি কি ফিল আছে, নিউট্রোফিল, ইওসনোফিল, বেসোফিল। এগুলো হচ্ছে সবই কি আমাদের গ্রানুলোসাইট। ওকে, আর দুটো সাইট আছে লিম্ফোসাইট আর মনোসাইট, এগুলো হচ্ছে আমাদের কি অ্যাগ্রানুলোসাইট, তাই না। ওকে, তাহলে গ্রানুলোসাইট হচ্ছে তিনটে ফিল আর অ্যাগ্রানুলোসাইট হচ্ছে দুটো সাইট। ওকে, এবার চলে আসি আমরা ইন্ডিভিজুয়ালি এক একজনকে ধরে ডিসকাস করব, যেখানে নিউট্রোফিল কি হবে, বেসোফিল কি হবে, ইওসনোফিল কি হবে, লিম্ফোসাইট কি হবে, মনোসাইট কি হবে এবং এদের কি কি ফাংশন আছে। ওকে, তো আমরা ফার্স্ট শুরু করছি নিউট্রোফিল কি দিয়ে। নিউট্রোফিলের গল্প যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট সেলস অ্যামং দ্য আরবিস, এই ডাব্লিউবিসিস। তাহলে ডাব্লিউবিসি যারা আছে তাদের মধ্যে সব থেকে বেশি নাম্বারে যেটা থাকে সেটা হচ্ছে কি নিউট্রোফিল। কতটুকু থাকে না, টোটাল ডাব্লিউবিসি কাউন্টের কি হচ্ছে 60 to 65% হচ্ছে কি নিউট্রোফিল। আর সব থেকে লিস্ট অ্যামাউন্টে কোনটা থাকে, বেসোফিল, যেটা হচ্ছে সব থেকে লিস্ট, কতটুকু থাকে 0.5 থেকে 1%। ওকে, নেক্সট হচ্ছে যে বাকিদের গল্প চলে আসি, এবং বাকিদের গল্প পড়ার আগে আমরা এখানে একটা ডাটা দেখতে পাচ্ছি যে নিউট্রোফিল আর মনোসাইট যারা আছে না, এরা কিন্তু ফ্যাগোসাইটিক অ্যাকশন দেখাতে পারে,
তাই এরা ফ্যাগোসাইটিক সেল হিসেবে কাজ করে। আর ফ্যাগোসাইটিক অ্যাকশন এরা কি করে, এরা বিভিন্ন ফরেন অর্গানিজম যারা আছে তাদেরকে ডিস্ট্রয় করে দেয়। গোটা বডিতে যেখানে যেখানে ফরেন সাবস্টেন্স থাকবে সেগুলো সবগুলোকে ডিস্ট্রয় করে দেবে। ওকে, আচ্ছা, এই যে মনোসাইট আছে সেটা মনোসাইটের অ্যামাউন্ট কত হয়, 6 থেকে 8% হয়ে থাকে। নেক্সট আমরা আসি বেসোফিল, বললাম যেটা কি লিস্ট অ্যামাউন্টে থাকে। তো বেসোফিলের ফাংশন কি, বেসোফিল কিছু কেমিক্যালকে সিক্রেট করে। কি কি কেমিক্যালকে সিক্রেট করে, হিস্টামিন, সেরোটোনিন এন্ড হেপারিন। এখন আমরা এগুলোকে দেখি যে এগুলো কি না। যদি আমরা বলি হেপারিনের কথা, তাহলে আমরা দেখতে পাবো হেপারিন হচ্ছে কি না একটা অ্যান্টিকোয়াগুলেন্ট। কি বললাম আমরা, এটা একটা অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টিকোয়াগুলেন্ট মানে কি, যেটা কি হচ্ছে রক্তকে জমাট বাঁধতে বাধা দেয়। ওকে, নেক্সট হিস্টামিন কি, হিস্টামিন হচ্ছে একটা কেমিক্যাল যেটা কি করছে না ইনফ্ল্যামেশনে আমাদেরকে কি করে হেল্প করে থাকে, ইনফ্ল্যামেশনের জন্য রেসপন্সিবল হয়ে থাকে, তাই না? ওকে, আর কি হচ্ছে সেরোটোনিন। সেরোটোনিন একটা কেমিক্যাল যেটা কি হচ্ছে একটা ভ্যাসো, তাহলে সেরোটোনিন হচ্ছে একটা ভ্যাসো কনস্ট্রিক্টর এবং ভ্যাসোডাইলেটর বোথ হিসেবে কাজ করে থাকে। এটা জেনারেলি কি হচ্ছে লার্জ ভেসেল যেগুলো আছে সেগুলোকে কনস্ট্রিকশনের ক্ষেত্রে হেল্প করে। আর যেগুলো আর্টারিওলস আছে অর্থাৎ ছোট ছোট যেগুলো আর্টারি আছে যেগুলো ডায়ামিটার খুবই কম হয়ে থাকে, তো সেগুলোর ক্ষেত্রে ভ্যাসোডাইলেটর হিসেবে কাজ করে থাকে। এই সেরোটোনিনের আরো কাজ আমরা জানি, যেটা কি হচ্ছে মুড কন্ট্রোলের ক্ষেত্রে, মুড রেগুলেশনের ক্ষেত্রে, মানে ওয়েল মুড, ভালো একটা মুড তৈরি করার জন্য সেরোটোনিন খুবই রেসপন্সিবল। বাট এগুলো আমাদের এখানে ডিসকাশনের বিষয় নয়, আমাদের এখানে ডিসকাশনের বিষয় হচ্ছে যে এদের ফাংশন কি কি ছিল। তো এই যে হিস্টামিন, সেরোটোনিন, হেপারিন শুধু যে পার্সোনালি এই সমস্ত কাজ করে থাকে তা নয়, মেনলি এরা তিনজনই সবাই কিন্তু একটা কমন ফাংশনের সঙ্গে রেসপন্সিবল, সেটা হচ্ছে কি ইনফ্ল্যামেটরি রিয়াকশন। তাহলে আমাদের বডিতে যখনই কোনো জায়গাতে ইনফ্ল্যামেশন হয়ে থাকে না, তো সেখানে কি হচ্ছে এই বেসোফিল এই তিনটে কেমিক্যালকে সিক্রেশন করে থাকে। শুধু এই তিনটে কেমিক্যালই নয়, আরো অনেক কেমিক্যালকে এরা সিক্রেশন করে থাকে। বাট আমাদের এনসিআরটি অনুসারে এবং আমাদের সিলেবাস অনুসারে এটুকু আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, নেক্সট আমরা চলে আসি ইওসিনোফিল সম্পর্কে। ইওসিনোফিল হচ্ছে কি 2 থেকে 3% থেকে থাকে। আর এদের কাজ হচ্ছে বিভিন্ন ইনফেকশনকে রেজিস্ট করা। বিশেষত কোন ধরনের ইনফেকশন, না এরা হচ্ছে প্যারাসাইট ইনফেকশনকে, বিভিন্ন যে প্যারাসাইট গুলো আছে না যেগুলো ওয়ার্ম রিলেটেড, তো তাদের ইনফেকশনকে কি করছে এরা রেজিস্ট করে থাকে। ওকে, আচ্ছা, এছাড়াও এরা কিন্তু অ্যালার্জিক রিয়াকশনের জন্য রেসপন্সিবল। কেন, ইওসিনোফিল কিন্তু আইজিই অ্যান্টিবডিকে ক্যারি করে থাকে, তাহলে অ্যাসোসিয়েটেড উইথ অ্যালার্জিক ইনফেকশন বা অ্যালার্জিক রিয়াকশন। ওকে, আচ্ছা, নেক্সট যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট হচ্ছে 20 থেকে 25% থেকে থাকে। আর মেজরলি এটা দু রকমের হয়ে থাকে, একটাকে আমরা বলে থাকি বি লিম্ফোসাইট আর একটা টি লিম্ফোসাইট বলা হয়। এই যে বি লিম্ফোসাইট হোক বা টি লিম্ফোসাইট হোক, দুজনেরই একটা কমন ফাংশন হচ্ছে এরা আমাদের বডিতে ইমিউন রেসপন্সের জন্য রেসপন্সিবল হয়ে থাকে। এই ইমিউন রেসপন্স দু রকমের হতে পারে, একটা হচ্ছে হিউমোরাল ইমিউন রেসপন্স, আর একটা হচ্ছে কি না সেল মিডিয়েটেড। তাহলে এই যে হিউমোরাল আছে সেটার জন্য রেসপন্সিবল হচ্ছে কি অনলি বি লিম্ফোসাইট, এটার জন্য কে রেসপন্সিবল, বি লিম্ফোসাইট। আর যেটা সেল মিডিয়েটেড আছে তার জন্য রেসপন্সিবল হচ্ছে টি লিম্ফোসাইট। ওকে, আরো আমরা পড়বো ক্লাস 12-এ আমাদের একটা চ্যাপ্টার আছে ইমিউনিটি সিস্টেম বা হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টারের মধ্যে একটা পার্ট যেটা, তো সেই ইমিউনিটি সিস্টেমের ক্ষেত্রে আমরা কিন্তু এই বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট সম্পর্কে বা হিউমারাল ইমিউনিটি এবং সেল মিডিয়েটেড ইমিউনিটি সম্পর্কে ডিসকাস আমরা করব। তো সেগুলো আমাদের নেক্সট ইয়ারের চ্যাপ্টার অর্থাৎ ক্লাস 12-এ যে চ্যাপ্টার আছে সেখানে আমরা ডিসকাস করব। ওকে, নেক্সট আমরা চলে আসি যে এই যে আমরা বিভিন্ন রকমের সেলগুলো পড়লাম তাদের ক্ষেত্রে আমাদের কিছু ডাটা আলাদাভাবে মনে রাখতে হবে। সেই ডাটাগুলোর মধ্যে কি হচ্ছে, সব থেকে বেশি থেকে কমের দিকে যদি আমরা সাজাই তাহলে সব থেকে বেশি মানে ইন নাম্বার, ঠিক আছে, কিসের বেসিসে, নাম্বারের বেসিসে যদি আমরা বলি তাহলে নিউট্রোফিল সব থেকে বেশি থাকে, তারপরে হচ্ছে লিম্ফোসাইট, তারপরে হচ্ছে মনোসাইট, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে ইওসিনোফিল, আর ফাইনালি সব থেকে কম, সব থেকে লিস্ট অ্যামাউন্ট থাকে বেসোফিল। ওকে, আর সাইজের গল্পে যদি আমরা বলি তাহলে সাইজের গল্পে কিন্তু সব থেকে লার্জেস্ট, সব থেকে বড় যেটা হয়, লার্জেস্ট হচ্ছে কে মনোসাইট, লার্জেস্ট কে মনোসাইট, এটা কিন্তু সব থেকে বড় হয়ে থাকে। ওকে, আচ্ছা, আর সব থেকে স্মলেস্ট কে, আমরা যদি দেখি সব থেকে স্মলেস্ট, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা লিম্ফোসাইটকে পেয়ে থাকি। ওকে, আচ্ছা, এবার আমরা আগে আসি
এবার আমরা পড়বো, আচ্ছা স্মলেস্ট হচ্ছে লিম্ফোসাইট, এটা লিখে নেওয়া হোক আমাদের, স্মলেস্ট হচ্ছে লিম্ফোসাইট। ওকে, আচ্ছা এবার আমরা চলে আসি কি পড়বো, প্লেটলেট সম্পর্কে। এবং এটা প্লেটলেট পড়লে আমাদের কি হচ্ছে, যে ফর্মড এলিমেন্টস পোর্শন আছে সেটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এই যে প্লেটলেটের কিন্তু আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় কি থ্রম্বোসাইটস, তাই না? এই যে থ্রম্বোসাইটস এটা কোথা থেকে তৈরি হচ্ছে না, একটা সেল যাকে যাকে বলা হয় কি মেগা ক্যারিওসাইট। দেখো নামেই আছে মেগা, মেগা মানে হচ্ছে কি বড়, আর ক্যারিও মানে নিউক্লিয়াস, ক্যারিয়ন কথাটা মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে বড় নিউক্লিয়াস যুক্ত কোনো সেল ছিল, যেটা কি হচ্ছে বোন ম্যারোর মতো একটা স্পেশাল সেল ছিল, সেটা কি হচ্ছে ফ্র্যাগমেন্টেড হয়ে যাচ্ছে, ফ্র্যাগমেন্টেড হয়ে এই প্লেটলেট কিন্তু ফর্মেশন করছে। প্লেটলেটের নাম্বার কত হয়ে থাকে, 1.5 লাখ থেকে 3.5 লাখ পর্যন্ত হয়ে থাকে পার মিলিমিটার কিউব অফ ব্লাডের ক্ষেত্রে। ওকে, এই যে প্লেটলেটের একটা মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন আমাদের বডিতে, আর সেটা হচ্ছে কি না, ইনভলভড ইন কোয়াগুলেশন অর ক্লটিং অফ ব্লাড। আমাদের বডিতে যখন কোনো জায়গাতে কেটে যায়, তাই না, সেখান থেকে কি হচ্ছে ব্লিডিং হতে থাকে। এই যে ব্লিডিং যদি কন্টিনিউয়াসলি হতেই থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে ব্লাড লস হয়ে যাবে, আর ব্লাড লস হয়ে গেলে অ্যানিমিয়া দেখা যাবে। আর অ্যানিমিয়া দেখা গেলে সেখানে বিভিন্ন রকমের আদার্স সিমটম আসবে, আদার্স কোনো প্রবলেম হতে পারে। তো এই যাতে করে ব্লাড লস বেশি না হয়, সেই জন্য কিন্তু একটা মেকানিজম আছে যেটাকে বলা হয় ক্লটিং বা কোয়াগুলেশন অফ ব্লাড। এই যে ক্লটিং অফ ব্লাড বা কোয়াগুলেশন অফ ব্লাডের ক্ষেত্রে কিন্তু ওয়ান অফ দ্য মেজর কম্পোনেন্ট হচ্ছে কি এই প্লেটলেট। এছাড়া একে হেল্প করে থাকে একে ক্লটিং ফ্যাক্টর। তো কোয়াগুলেশনের ক্ষেত্রে কিন্তু প্লেটলেটের একটা ইম্পর্টেন্ট রোল আমরা দেখতে পাচ্ছি। ওকে, কি বলছে, রিডাকশন ইন দেয়ার নাম্বারস ক্যান লিড টু ক্লটিং ডিসঅর্ডারস। তাহলে আমাদের বডিতে যদি প্লেটলেটের নাম্বার কোনো কারণে কমে যায়, তাহলে কি হচ্ছে আমাদের বডিতে বিভিন্ন ক্লটিং ডিসঅর্ডার কিন্তু দেখা যাবে, যার কারণে কি হচ্ছে এক্সেসিভ ব্লাড লস আমাদের বডি থেকে ঘটবে। তাহলে আমরা যেটা পড়লাম ফর্মড এলিমেন্টস পার্টে, সেখানে কিন্তু আমরা আরবিসির ক্ষেত্রে মেজর ফাংশন কি দেখতে পেয়েছি, আরবিসির ক্ষেত্রে মেজর ফাংশন কিন্তু আমরা দেখতে পেয়েছি রেসপিরেটরি গ্যাস কে ক্যারি করা। শুধু এটাই কিন্তু একমাত্র ফাংশন নয়, এছাড়া আমরা দেখতে পাবো এটা কিন্তু বাফারিং এর ক্ষেত্রেও হেল্প করে থাকে, ব্লাডের বাফার। কেন, ব্লাডের নর্মাল পিএইচ কত হয়, ব্লাডের নর্মাল পিএইচ হচ্ছে 7.4, ব্লাডের নর্মাল পিএইচ কত 7.4। তো এই 7.4 যে পিএইচ আছে সেটাকে কিন্তু রেগুলেশনের ক্ষেত্রে আরবিসির হিমোগ্লোবিনের একটা বড় কিন্তু ইম্পর্টেন্ট রোল আছে। এছাড়াও আমরা জানি কি আরবিসির মধ্যে একটা এনজাইম থাকে যেটাকে বলা হয় কার্বনিক অ্যানহাইড্রেজ। এই কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম যেটা আছে না, সেটা কিন্তু কি করে না, H2O জলের সঙ্গে কার্বন ডাই অক্সাইডের রিয়াকশন ঘটিয়ে সেটাকে কি করছে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। পরবর্তীতে আবার সেই কার্বনিক অ্যাসিডকে ব্রেকডাউন করে H+ এবং HCO3- ও কিন্তু তৈরি করতে পারে। তো এই যে বাইকার্বনেট আছে না, এই বাইকার্বনেট কিন্তু বাফারিং এর ক্ষেত্রে একটা মেজর রোল প্লে করে। ওকে, তো মেন কথা হচ্ছে আরবিসি কিন্তু মেজর যেটা ফাংশন প্লে করে সেটা হচ্ছে কি রেসপিরেটরি গ্যাসকে ক্যারি করা। সেকেন্ড ফাংশন হিসেবে আমরা যদি বলি, তাহলে সেক্ষেত্রে বাফার মেইনটেনেন্স একটা কিন্তু ইম্পর্টেন্ট রোলের মধ্যে। ডাব্লিউবিসির ক্ষেত্রে আমরা যদি মেজরলি বলি, তাহলে এরা মেন কাজ কি করছিল, আমাদের বডিকে প্রোটেক্ট করছিল। কিভাবে প্রোটেক্ট করছিল, আমরা যদি বলি নিউট্রোফিল আর মনোসাইটের কথা, ফ্যাগোসাইটিক অ্যাকশন দেখাচ্ছিল। যদি আমরা বলি বেসোফিলের কথা, তাহলে কি হচ্ছে হিস্টামিন, সেরোটোনিন এবং হেপারিন সিক্রেশনের মাধ্যমে সেটা ইনফ্ল্যামেশন ক্রিয়েট করছিল, যেটাও একটা কি হচ্ছে মেকানিজম, প্রোটেক্টিভ মেকানিজম, তাই না? আর আমরা কি দেখতে পাচ্ছিলাম, যেটা হচ্ছে ইওসনোফিল। ইওসনোফিল কি হচ্ছে আমাদের প্যারাসাইট ইনফেকশনকে কি করছিল, রেজিস্ট করছিল। অ্যালার্জিক রিয়াকশনের জন্য এটা রেসপন্সিবল ছিল, কিন্তু সেটা আমাদের কি হচ্ছে বডির ভালো করতে গিয়ে খারাপ হয়ে যায়। আচ্ছা, কারণ ওটা কি আছে, আমরা কি জানি অ্যালার্জি কি অ্যাকচুয়ালি এক্সাজারেটেড একটা ইমিউন রেসপন্স। এক্সাজারেটেড না হলে পারে কি ছিল, নর্মালি কোনো ব্যাপার ছিল না, কিন্তু এক্সাজারেটেড যখনই হয়ে যায় তখন সেখানে অ্যালার্জি ক্রিয়েট করে। আর লিম্ফোসাইটের গল্প যদি আমরা বলি, তাহলে আমরা তো দেখতেই পেলাম যে মেজর রোল ইমিউন রেসপন্স তৈরির ক্ষেত্রে কি বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট, যেখানে হিউমারাল ইমিউনিটির জন্য রেসপন্সিবল হচ্ছে বি লিম্ফোসাইট, আর সেল মিডিয়েটেড ইমিউনিটির জন্য রেসপন্সিবল হচ্ছে টি লিম্ফোসাইট, তাই না? তো ব্যাস, এই পর্যন্ত আমরা আজকে পড়লাম আমাদের ব্লাড সেল সম্পর্কে বা ফর্মড এলিমেন্টস সম্পর্কে। আমরা নেক্সট ভিডিওতে পড়বো আমাদের ব্লাড গ্রুপ এবং বাকি যে পোর্শন আছে সেটা সম্পর্কে। থ্যাংক ইউ।